পাপি আপা আপনাকে দিয়ে শুরু করতে চাই যে বেশ কিছু চমকপ্রদ তথ্য সহ আসলে নির্বাচনে হলফনামায় যে আয়কর বিবরণী থেকে যে সম্পদ তারা প্রদর্শন করেছেন যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হতে চলেছেন সেগুলো নিয়ে কিন্তু আলোচনা চলছে। অর্থাৎ এখন যদি আমি আপনাকে নাম ধরে বলতে যাই তালিকাটা অনেক বড় এবং অনেকের ব্যাপারে সেগুলো হয়তো আলোচনায় ধীরে ধীরে আসবে, কিন্তু যারা প্রার্থী হতে যাচ্ছেন, যারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় গিয়ে জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করবেন, তাদের ক্ষেত্রে লাইফস্টাইল অনেকের অনেক জাঁকজমকপূর্ণ, কিন্তু প্রদর্শিত আয় সেটা আসলে সাপোর্ট করে না। মনে হচ্ছে তিনি অনেক অনেক টাকা কম আয় করেন বা গরিব মানুষ। তো এরকম যদি অসততা দিয়ে শুরু হয়, সেই লোক যখন পার্লামেন্টে যাচ্ছেন তার সততা এবং জনগণের জন্য তিনি আসলে সততার সাথে কতটুকু কাজ করতে পারবেন? এখানে সততা অসততার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে কি যে আমার একদমই টাকা নাই, ব্যাংকের লোন দিয়ে আমি হাইফাই লাইফ লিভ করি। আবার আমার অনেক টাকা আছে কিন্তু আমি মাথায় তেল দিয়ে একটা চিটচিটা পাঞ্জাবি পরে ঘুরি। এটা যার যার রুচিবোধের ব্যাপার। ঢাকা শহরে আপনি জমি রেজিস্ট্রেশন বলেন, সারা বাংলাদেশে বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট প্রত্যেকটার মূল্য কিন্তু নির্ধারিত, এবং সেই এলাকার নির্ধারিত মূল্য এবং কি পরিমাণ টাকা দিয়ে জমি রেজিস্ট্রি করতে হবে সেটাও কিন্তু পূর্ব নির্ধারিত। অতএব ঢাকার ফ্ল্যাটের, ধরেন আমি 2 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনলাম, মূল্য নির্ধারিত ফ্ল্যাটই আমি দেখাবো প্রদর্শিত অর্থে, এবং আমার যে ট্যাক্স সরকার যেটা ধার্য করছে রেজিস্ট্রেশন ফি, সরকারের ধার্য মাফিকই কিন্তু আমি দেখাবো যে পার স্কোয়ার ফিটে কত টাকা ধার্য। ঠিক আছে, এটা তো আমি এখানে তো আমার কোনো গড়পড় কোনো কিছু নাই। আচ্ছা, তারপরে এখন আমি অনেক চাকচিক্য 5টা গাড়ি 10টা ব্যবহার করি, কিন্তু আমি দেখালাম যে আমার কিচ্ছু নাই, আমি নিঃস্ব সর্বহারা। এটা এখন হয় কি তার ব্যাংকের লোন নিশ্চয়ই আছে, সে গাড়ি ব্যবহার করে যখন, কি তার পরিবারের নামে কোথাও লোন আছে? কারণ এখন যারা নির্বাচন করছে তারা তো আর কেউ 15 বছরের আওয়ামী লীগের অর্থনৈতিক বেনিফিশিয়ারি না, যে দুর্নীতি দুর্বৃত্তায়নের মতো করে ওই 118টা বাড়ি ওই ভূমিমন্ত্রী যেভাবে করছে সেরকম, কিংবা সুইজারল্যান্ডের ব্যাংকে কোটি কোটি টাকা। আবার এখন তো আপনি তো অনেকবার নির্বাচন করেছেন, একটা বিষয় যেই সময় আপনি সম্পদটা ক্রয় করছেন ওই সময়ের মূল্য তালিকা দেখাবেন হলফনামাতে, নাকি বর্তমান বাজার দর অনুযায়ী দেখাবেন? যেই সময় ক্রয় করছি সেই সময় থেকে তো দেখাতে দেখাতে আসছি। আর বর্তমানে আমি যেটা ক্রয় করে ইনকাম ট্যাক্সের ফাইল আমি রিসেন্ট তুলছি সেটা রিসেন্টেই আসবে। এখন 20 বছর আগে আমি যেই প্রপার্টিটা আমি দেখিয়েছি, তো তখন তৎকালীন সময় যেটা বাজার দর হিসেবে আসছে কেনার সময় সেটাই তো আমি দেখাবো। আর 20 বছর পরে আমি যেটা কিনলাম, তো 20 বছরের পরে আমার বাজার মূল্য যেটা থাকবে আসছে নির্ধারিত, আমি সেটাই তো দেখাবো। ধরেন আপনি 20 বছর আগে একটা জমি কিনেছেন, সেই জমিতে তখন হয়তো আপনি 20 লাখ টাকায় কিনেছেন, 20 বছর পরে সেটার দাম এখন 20 কোটি হয়ে গেছে, তাহলে আপনি হলফনামায় কোনটা আসলে আইন কি বলে কোনটা প্রদর্শন আমি করবেন? যেহেতু ইনকাম ট্যাক্স 20 বছর আগে তুলেছি, ওই জমিটা তোলা হয়ে গেছে, ওই দামেই ওই মূল্যে আমাকে ট্যাক্স আমি কন্টিনিউয়াস 20 বছর দিচ্ছি, তাহলে ওইটা নিয়ে তো আমার এখানে প্রশ্ন আসছে না, তাই না? আমি 20 বছর আগে তো তোলা, আমি যদি না তুলতাম তাহলে ওইটা হচ্ছে আমার অপ্রদর্শিত আয় কি আয় বহির্ভূত সম্পদ হতো। তো এখানে তো আর সেটা আবার আসছে না। 20 বছর আগে আমি যেই মূল্যেই কিনি, সর্বনিম্ন সর্বোচ্চ কি মধ্যম, সেই মূল্য মাফিক আমার তোলা আছে, এবং 20 বছরে আমি ওইটাতে ট্যাক্স দিয়ে আসতেছি, নাকি রাইট কিনা? তাহলে এখন 20 বছর পরে এখন সোনার দাম যেমন, এখন সোনার দাম আমি 30 বছর আগে যদি আমার 20 ভরি সোনা থাকে, তো আমি তো ইনকাম ট্যাক্সের ফাইলে 20 ভরি সোনা দিয়ে 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 ট্যাক্স দিতে আসছি। এখন সেটা যদি এখন 5 কোটি টাকা দাম হয়, তা আমি কি নতুন করে আবার ইনকাম ট্যাক্সের ফাইল চেঞ্জ করে মূল্যটা, এটা জাকাতের ক্ষেত্রে আছে যে বর্তমান বাজার মূল্য যা হবে, স্বর্ণ সম্পদ উপার্জিত অর্থ এই সেইভাবে হচ্ছে, যেটা আপগ্রেডটাই দিতে হবে জাকাতের ক্ষেত্রে। বুঝতে পেরেছি আমরা। তার মানে হচ্ছে যে যখন আপনি সম্পদ ক্রয় করছেন বা অর্জন করছেন সেই সময়ের হিসেব বাজার মূল্যে যেটা আসছে আমি তো সেটা তুলতে আসছি এতদিন। ভাই আপনি তো ওটা তো মীমাংসিত বিষয়। জি, আপনার কাছে একটু জানতে চাই যে এবার ঋণ খেলাপি হয়েও টিকেছেন 31 জন প্রার্থী, অর্ধেক হচ্ছে বিএনপির, এবং ঋণ খেলাপির দায়ে প্রার্থিতা বাতিল হয়েছে 28 স্বতন্ত্রের। সমকাল পত্রিকা আজকে এটা নিউজ করেছে, এবং নাম ধরে কে কোন আসনে বলতে গেলে বেশি একটা সময় লাগবে। ঋণ খেলাপি হয়েও টিকেছেন অনেকে, মানে আদালতের রায়ে স্টে অর্ডার নিয়ে আসছেন সেটার উপরে। যারা আর্থিক লেনদেনের ক্ষেত্রে যারা ব্যাংকের কাছেই এখনো দায়বদ্ধ, অথবা তাদের যে আয় দ্রুত ব্যাংকে যে লোন শোধ করার কথা ছিল ব্যাংকের কাছ থেকে তারা এরকম গড়িমসি করছে, অথবা বাস্তবতা অন্য ভিন্ন থাকতে পারে, তো এই ধরনের মানুষ প্রার্থী আমাদের জন্যই তারা আসলে সংসদে গিয়ে কাজ করবেন। জি, অসংখ্য ধন্যবাদ সালিবা আমাকে চমৎকার প্রয়াসে অন্তর্ভুক্ত করার জন্য।
সাথে আমার সহ প্যানেলিস্ট পাপি আপাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং সময় টিভি যারা দর্শক আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, হলফনামার বিষয়টা আপনারা তো টপিক নিয়ে আসলেন, হলফনামার রন্দে কি সদরে অন্দরে। দেখেন, হলফনামার বিষয়টা কিন্তু 2008 সালে প্রথম আসছে, 2008 সালে ইলেকশনে হলফনামা তখন আসে। পরবর্তী 3টা ইলেকশনে হলফনামা ছিল, কিন্তু এটাকে ভেরিফাই করা হতো না। কিন্তু এবার যেটি হয়েছে সেটি হচ্ছে এই হলফনামাকে ভেরিফাই করা হচ্ছে এবং এটাকে প্রকাশ করা হচ্ছে, ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে। হলফনামাটা কেন এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে নির্বাচনে? এজন্য অন্তর্ভুক্ত করা হয়েছে, আমি যে প্রার্থীকে নির্বাচিত করব সে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কতটুকু আছে, সে প্রার্থীর সম্পদ কতটুকু আছে, আমি যাকে প্রধানমন্ত্রী বানাবো সে কি এসএসসি পাস শুধু, নাকি সে এমবিবিএস পাস, আমি যাকে এই প্রধানমন্ত্রী বানাবো তার অবস্থাটা কতটুকু আছে, সে যে দেশ চালাবে সে কি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়কে অক্সফোর্ড বানাবে, আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ক্যামব্রিজ বানাবে, তাহলে তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু আছে, আমি কাকে প্রধানমন্ত্রী বানাবো, আমি কাকে দলীয় এই এমপি বানাবো, এটার জন্য কিন্তু হলফনামাটা অন্তর্ভুক্ত করা হয়েছে। এই জন্য এই হলফনামায় এই যে অসামঞ্জস্যগুলো আমরা দেখতে পাই। দেখেন, আপনি পাপি আপাকে বলেছেন, আসলে এই যেমন আপনি জামাতের আমিরের কথা ভাবেন, যে জামাতের আমিরের নিয়ে প্রশ্ন উঠছে যে জামাতের আমির হলফনামায় বলেছে উনি চিকিৎসক, এবং প্রশ্ন আসছে উনি যদি চিকিৎসক হয় ওনার কোথায়, ওনার চেম্বার কোথায়, বলা হয়েছে ওনার চেম্বার কোথায়। দেখেন, আমাদের আপনি হলফনামা দেওয়ার আগে নির্বাচন কমিশনের একটা নির্দেশনা আছে, নির্দেশনা 11 নম্বর কলামে আপনি দেখবেন, সেখানে বলা হয়েছে যে ইনকাম ট্যাক্স যে ফাইল আছে সে ফাইলের সাথে আপনার যে হলফনামা এটা সামঞ্জস্য থাকতে হবে সম্পদের। তার মানে কি, ইনকাম ট্যাক্স, আপনি জানেন জামাতের আমির তিনি হি ওয়াজ এ ডক্টর, এমবিবিএস ডক্টর। আমি একটু শেষ করি আরিফিন ভাই, এই সালিম ভাই, তিনি হচ্ছে এমবিবিএস ডক্টর এবং ওসমানী মেডিকেল থেকে পড়াশোনা করছেন। পরবর্তী উনি বিসিএস ক্যাডার হয়েছেন, বিসিএস ক্যাডার হয়ে ডক্টরি পেশা ছিলেন। উনি যখন ইনকাম ট্যাক্স করেছিলেন তখন ওনার পেশা ছিল চিকিৎসক। পরবর্তীতে দেশের সাথে দেশের কল্যাণ করার জন্য ইসলামী আন্দোলনের নির্দেশনা মোতাবেক পরবর্তীতে উনি ফুল টাইম ওনার সরকারি চাকরি ছেড়ে রাজনীতিতে এসেছেন। রাজনীতিতে আসার পরে উনি দেখেন ওনার যে ইনকাম ট্যাক্সের, আপনি দেখবেন ইনকাম ট্যাক্সের মধ্যে আয়ের উৎস, যদি ওনার এখানে 3.5 লক্ষ টাকা দেওয়া আছে, মানে প্রতি মাসে হয়তো 25,000 বা 20,000, কিন্তু আয়ের উৎস কিন্তু চিকিৎসা বলা হয়নি। আয়ের উৎস কি বলা হয়েছে? কৃষিখাত। মানে ওনার প্রায় 200 একর, হ্যাঁ, ডক্টর লিখেছেন পেশা চিকিৎসক। কারণ তার ইনকাম ট্যাক্সের যে ফাইলটা, এই ফাইলের সাথে সামঞ্জস্য থাকতে হবে। যেহেতু ফাইলে লেখা আছে চিকিৎসক, কারণ যখন উনি ইনকাম ট্যাক্সটা করেছেন তখন উনি ছিলেন চিকিৎসক। তার মানে এই জন্য উনি এটার সাথে, যেহেতু আরফিওতে বলা আছে এটার সাথে সামঞ্জস্য থাকতে হবে হলফনামার, এই জন্য উনি দিয়েছেন চিকিৎসক। বাট আয়ের উৎসের মধ্যে যদি উনি লিখতেন যে আমার যে ফি পাই, যে ডাক্তারি যে ফি পাই, ফিটা হচ্ছে আমার আয়ের উৎস, এটা কিন্তু লেখেন না। লিখেছে কি, উনি কৃষি, ওনার কৃষি জমি আছে প্রায় 200 একর, সেখান থেকে ওনার। এখন আপনার প্রশ্ন আসতে পারে, ওনার যদি প্রতি মাসে 25,000 20,000 টাকা আয় হয় তাহলে উনি এত বড় গুলশানে বাড়ি কিভাবে হোল্ড করছেন, গাড়ি কিভাবে হোল্ড করছেন? আপনি জানেন জামাতের গঠনতন্ত্র আপনি দেখবেন, জামাতের আয়ের উৎস আছে, ব্যয়ের উৎস আছে। আয়ের উৎস হচ্ছে তারা বাইতুল মাল, মানে তাদের একটা কোষাগার থাকবে, সেখানে তাদের যে জনশক্তি আছে তাদের 5% সেখানে দেওয়া হয়। এখন ব্যয়ের ভিতরে ব্যয়ের খাতের মধ্যে বলা আছে যারা ফুল টাইম রাজনীতি করবে, ফুল টাইম ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিবে, যেভাবে এটা খেলাফতের যে নিয়ম, খেলাফতের নিয়মে যারা রাষ্ট্রপ্রধান ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রত্যেকে কি বেতন গ্রহণ করতেন। সেবানে জামাতে যারা ফুল টাইমের সংগঠনের সিদ্ধান্তের আলোকে তারা হচ্ছে সেখান থেকে বেতন গ্রহণ করবেন, তাদের বাড়ি গাড়ি এভরিথিং জামাতের যে বাইতুল মাল যে ফান্ড আছে সেই ফান্ড থেকে না। সেটাকে কি তাহলে হলফনামা দেখাতে হবে কিনা? না, সেটাকে কেন দেখাবে? সেটা তো তার আয়ের বিষয় না। তার আয়ের উৎস সেটি উনি দেখিয়েছেন। এবং আপনার প্রশ্ন আসতে পারে ওনার যে ডুপ্লেক্স বাড়িটার যে মূল্য দেখানো হয়েছে, কম দেখানো হয়েছে। আপনি দেখেন আমাদের ইনকাম ট্যাক্সে, আমরা যখন ইনকাম ট্যাক্সে যুক্ত করি তখন আমরা অর্জিত সম্পদ যুক্ত করি, বর্তমান সম্পদ যুক্ত করি না, বর্তমান দাম যুক্ত করি না। আপনি দেখবেন এই হলফনামার মধ্যে 2টা অপশন আছে, একটা হচ্ছে অর্জিত সম্পদের মূল্য, আর একটা হচ্ছে বর্তমান মূল্য। বর্তমান মূল্য যেটা আছে সেটাকে অপশনাল করা হয়েছে, সেটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। বেশিরভাগ যারা এবার হলফনামা দিয়েছে তারা বেশিরভাগ এখানে তারা দিয়েছেন যে জানি না, কারণ মূল্যটা আসলে টাইম টু টাইম চেঞ্জ হয়। আপনি দেখেন একজন এমপি সেই গুলশানে একটা প্লটের মূল্য দিয়েছে 20 লক্ষ টাকা। আপনি বলতে পারেন গুলশানের প্লট কি 20 লক্ষ টাকা? কমপক্ষে 5 থেকে 6 কোটি টাকা। তাহলে কেন 20 লক্ষ টাকা? কারণ ওনার যেই এই ইনকাম ট্যাক্স যে ফাইলটা, সেই ফাইলে উনি যখন এটা অর্জিত সম্পদ, সেই সময় এটার মূল্য ছিল 20 লক্ষ টাকা। এই জন্য ইনকাম ট্যাক্স ফাইলের সাথে যদি আপনি ফ্ল্যাটের যে 20 লাখ টাকা, এটা হচ্ছে যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, জি। এখন এই যে ইনকাম ট্যাক্সের ফাইলের সাথে সামঞ্জস্যতা করার জন্য, এবং আপনি যদি এখানে বাধ্যতামূলক করে দিতেন বর্তমান মূল্যটা, তাহলে এই সমস্যাটা হতো। আপনি তো এটা অপশনাল করেছেন। এইজন্য তার মানে আমার মনে হয় যে এই যে উত্তরগুলা মানুষের মধ্যে আসলে জানা দরকার ছিল, অথবা
কিছুটা মানুষকে দ্বিধাবিভক্ত করছে অথবা চমকপ্রদ যে আমরা এখানে কথাটা তারা বলছি। যেটা করেছে আইনের মধ্যে থেকে করেছে, আইনের বাইরে কেউ হ্যাঁ, সেটা করেনি। কারণ সেটা তারা এখন যে মূল্যটা clear যে দেখেছে, কারণ ওই এখানে বলেছে সময়ের- অর্জিত সম্পদের মূল্য দেখানোর জন্য, তার মানে হচ্ছে অর্জিত সেটা সম্পদের অর্জনকালীন সময়টা দেখা সময়ের যে মূল্য, সেই মূল্য। আর এইটার জন্য আমরা দায়ী। আমরাও কি বলি তুই চোর, ও বলে তুই চোর। এই যখন তুই চোর করি, তখন স্বাভাবিক কারণে এই যখন প্রপার্টির হলফনামাতে দেখে তখন সব মনে করে চুরি ডাকাতি দুর্বৃত্তায়নের বিষয়বস্তু। এখন 15 বছর তো চাচা আপনজান বাঁচার মতো করে কখনো গুহায়, কখনো পাহাড়ে, কখনো ধান খেতে, কখনো হাওড়ের বারান্দায় শুয়ে